আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিদ স্যার, ইংলিশ মজার বিশেষ আয়োজন সাধারণ জ্ঞানের এই ক্লাসে আমরা ধারাবাহিকভাবে সাধারণ জ্ঞানের ক্লাসে দেশ পরিচিতিমূলক আলোচনা করছিলাম এবং আজকে তারই ধারাবাহিকতায় আমাদের প্রতিবেশী আরেকটি দেশ সম্পর্কে জানব। এই দেশের ইতিহাস, এই দেশের ভূগোল, এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ইত্যাদি। যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো এ দেশ থেকে আমাদের চাকরির পরীক্ষায় একেবারে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি চাকরি থেকে শুরু করে বিসিএস পর্যন্ত এই দেশ থেকে প্রশ্ন আসতে আমরা দেখি। সো সংক্ষেপে আমরা আজকে আমাদের প্রতিবেশী মিয়ানমার সম্পর্কে জানব। ছোট এই ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাকে দিব যা আপনার চাকরির পরীক্ষার জন্য অনেক বেশি সহায়ক হবে। তাহলে আমাদের প্রতিবেশী মিয়ানমার সম্পর্কে আমরা আজকে জানব। আমরা আমাদের বাংলাদেশের দুইটি মূলত প্রতিবেশী স্থলসীমানা আমাদের সঙ্গে যাদের আছে, তাদের মধ্যে একটি হচ্ছে ভারত, আরেকটি হচ্ছে মিয়ানমার। তো মিয়ানমার আমাদের ভারত এবং মিয়ানমার আমাদের এমন দুটি প্রতিবেশী যাদের কোনোটার সঙ্গেই আমাদের সুসম্পর্ক নাই, অথবা সুসম্পর্ক দীর্ঘদিন স্থায়ী থাকে না। কারণ প্রতিবেশীর সঙ্গে আমাদের কখনো প্রত্যক্ষ বা কখনো পরোক্ষভাবে প্রকাশ্যে বা গোপনে মনোমালিন্য লেগেই থাকে। তো আমরা একটু মিয়ানমার সম্পর্কে জানবো আজকে। মিয়ানমারের প্রথমেই ইতিহাসটা, প্রথমে ভৌগোলিক অবস্থানটা আমরা জেনে নেব যে মিয়ানমারের ভৌগোলিক অবস্থান কোথায়। দেখেন, বারবারই এই কথা বলি আমি যে আপনি যখন সাধারণ জ্ঞান পড়বেন তখন অবশ্যই একটা বাংলাদেশের এবং একটা আন্তর্জাতিক ম্যাপ রাখবেন। তো মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। দক্ষিণ পূর্ব এশিয়া কোনটি? আমরা বাংলাদেশ সহ বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই কয়েকটি দেশ, 8টি দেশ, এই 8টি দেশ নিয়ে দক্ষিণ এশিয়া গঠিত। এবং বাংলাদেশ থেকে একেবারে পূর্ব, মানে বাংলাদেশের পূর্বে গেলেই বাংলাদেশের পরেই, অর্থাৎ মিয়ানমার থেকে, মিয়ানমার যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টি? প্রথম প্রশ্ন আপনার কাছে করবে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টি? নিচের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয়, এগুলো প্রশ্ন করবে। এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর রাজধানীর নামও মাঝে মধ্যে আসতে দেখা যায়। যেমন আপনাকে মিয়ানমারের রাজধানী জিজ্ঞেস করবে, মিয়ানমারের রাজধানীতে আপনি কনফিউজড হবেন যে মিয়ানমারের রাজধানী কি নাইপিদো, মিয়ানমারের রাজধানী কি ইয়াঙ্গুন, মিয়ানমারের রাজধানী কি রেঙ্গুন, কোনটা বলবেন? আসলে সবগুলোই মিয়ানমারের রাজধানী, আসলে একই জায়গার বিভিন্ন সময় বিভিন্ন নাম। তার মানে মিয়ানমারের রাজধানী কি, এই প্রশ্নটাও পরীক্ষায় আসে। পাশাপাশি থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন ইত্যাদি দেশেরও রাজধানীর নাম আসে। তো আমরা সেদিকে যাব না, আজকে আমরা মিয়ানমারের ভৌগোলিক অবস্থানটা প্রথমেই দেখে নিব। এটা একটু খেয়াল করি, এইটা আমাদের বাংলাদেশ, এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এটা ইন্ডিয়া। তাহলে মিয়ানমার কোনটা আমরা একটু রেড মার্ক করে নিই বর্ডারটা। এই যে ম্যাপের মধ্যে অফ হোয়াইট যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিয়ানমারের সীমানা। এইটা হচ্ছে মিয়ানমার, ঠিক আছে? তো এই লাল রেখার মধ্যে মিয়ানমার। তাহলে প্রতিবেশী দেশ কয়টি? প্রতিবেশী দেশ হচ্ছে মিয়ানমার। আমরা দেখি মিয়ানমারের প্রতিবেশী দেশ বাংলাদেশ। এখানে আমরা বাংলাদেশের রাঙামাটি জেলা থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত এই জেলাগুলোতে, রাঙামাটি, তারপরে হচ্ছে কক্সবাজার, টেকনাফ, এই জেলাগুলোর স্থলসীমানা মিয়ানমারের সঙ্গে আছে বাংলাদেশের। তাহলে মিয়ানমারের প্রথম 1 নম্বর প্রতিবেশী হচ্ছে, মিয়ানমারের 1 নম্বর প্রতিবেশী বাংলাদেশ, 2 নম্বর প্রতিবেশী হচ্ছে ভারত, 2 নম্বর বলে আবার 3 নম্বর লিখলাম, ব্যাপারটা অদ্ভুত হয়ে গেল। 2 নম্বর প্রতিবেশী ভারত, 3 নম্বর প্রতিবেশী চীন, 4 নম্বর প্রতিবেশী লাওস এবং 5 নম্বর প্রতিবেশী থাইল্যান্ড। তার মানে মিয়ানমারের প্রতিবেশী রাষ্ট্র 5টি, তার মধ্যে আমরা বাংলাদেশও একটা, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, লাওস অ্যান্ড থাইল্যান্ড। তো এই হচ্ছে মিয়ানমারের ভৌগোলিক অবস্থান, দক্ষিণ পূর্ব এশিয়ার পশ্চিমে, উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এবং মিয়ানমারের রাজধানী এই যেটা নাইপিদো, এই নাইপিদোকেই কখনো বলা হয় রেঙ্গুন, হ্যাঁ, আবার কখনো বলা হয় ইয়াঙ্গুন, এভাবে বলা হয়।
তো এই হচ্ছে রাজধানী। এবার আমরা মিয়ানমারের সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেব। মিয়ানমারের প্রাগৈতিহাসিক বা বহু যুগ আগের ইতিহাস আমাদের প্রয়োজন নেই। মিয়ানমারের এটা কিসের ক্লাস? নূর জান্নাত মাহি বলছে এটা কিসের ক্লাস? এটা হচ্ছে জব প্রার্থীদের জন্য ক্লাস, যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই ক্লাস, ঠিক আছে? তবে অ্যাডমিশন টেস্টে যারা স্টুডেন্ট আছো তোমরা, তারাও চাইলে একটু দেখে নিতে পারো, সমস্যা নেই, কারণ এখান থেকে অ্যাডমিশনও পরীক্ষা প্রশ্ন আসে। তো মিয়ানমারের ইতিহাসটা আমরা জানবো ব্রিটিশ আমল থেকে মূলত। এর আগেও মিয়ানমারে জনবসতি ছিল, এখন থেকে প্রায় ৯,০০০ বছর আগে মিয়ানমারের জনবসতির প্রমাণ পাওয়া যায়। তো আমরা অত দূর যাব না, কারণ ওগুলো আমাদের পরীক্ষা আসবে না এবং জানারও আসলে প্রয়োজন নেই। তো ব্রিটিশ আমল ব্যাপারটা হচ্ছে 1824 থেকে 1948 পর্যন্ত, এই সময়টাকে আমরা মিয়ানমারে ব্রিটিশ শাসনের সময় ধরছি বা ধরা হয়। দেখেন, ব্রিটিশ সাম্রাজ্য এক সময় সারা বিশ্বব্যাপী ছিল। আমাদের ভারতীয় উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এটা যেমন ব্রিটেনের অধীনে ছিল, এখানে মিয়ানমারও কিন্তু একই সঙ্গে ভারতের সঙ্গেই শাসিত হতো, ঠিক আছে? তো এখান থেকে আমরা জানবো 1824 থেকে 26 সালের মধ্যে মিয়ানমারের সাথে, তখন মিয়ানমারের নাম ছিল বার্মা, এই সময় মিয়ানমারের নাম ছিল কি? বার্মা। বার্মা এবং ব্রিটিশদের মধ্যে যুদ্ধ হয়, যুদ্ধে বার্মারা হেরে যায়, পরাজিত হয় এবং মিয়ানমার বা বার্মা ভারতের একটি প্রদেশে পরিণত হয়। কখন? 1824 থেকে 26 সাল পর্যন্ত যুদ্ধ হয়, তার মানে 1826 সালে বার্মা ভারতের একটি প্রদেশ হিসেবে মানে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। এরপর এভাবে অনেকদিন শাসন চলে। 1885 সালে ব্রিটিশরা সরাসরি বার্মা দখল করে ফেলে এবং বার্মায় নিজেদের শাসন পুরোরূপে প্রতিষ্ঠা করে এবং 1937 সাল পর্যন্ত এটি ভারতের একটি প্রদেশ হিসেবেই শাসিত হয়। ব্যাপারটা বুঝতে পারলেন? প্রথমে যুদ্ধ হলো, যুদ্ধে বার্মা হেরে গেল এবং এটি ব্রিটিশরা ভারতের একটি প্রদেশে পরিণত করলো। 1885 সালে ব্রিটিশরা পুরো বার্মা দখল করে ফেলে এবং এটাকে তাদের ভারতীয় সাম্রাজ্যের একটি প্রদেশ হিসেবে প্রতিষ্ঠা করে। এভাবে 1937 পর্যন্ত শাসন চলার পরে তারা বার্মাকে ভারত থেকে আলাদা করে আলাদা স্বায়ত্তশাসন দেয়। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 থেকে 1945 সাল পর্যন্ত, এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সাম্রাজ্য থেকে মিয়ানমারকে কেড়ে নেয়, বার্মাকে কেড়ে নেয় জাপানিরা। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ একটা শক্তি ছিল জাপান। জার্মানির পক্ষ হয়ে যুদ্ধে যোগ দিয়েছিল, কিন্তু জার্মানি আত্মসমর্পণ করার পরেও জাপান একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। এরপরে 6 আগস্ট এবং 9 আগস্ট পারমাণবিক হামলা যখন হলো, তখন আসলে জাপান থামলো। এর আগ পর্যন্ত আমরা দেখেছি জাপান কোরিয়া দখল করে নিয়েছিল, জাপান একইভাবে মিয়ানমারও দখল করে নিয়েছিল। তার মানে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা মিয়ানমার বা বার্মা ছিল জাপানিদের দখলে। এরপর 45 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, তখন আবারও মিয়ানমার বা বার্মা ব্রিটিশদের অধীনে চলে যায়। এরপরে ফাইনালি 1948 সালের 4 জানুয়ারি বার্মা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আমরা ভারত কখন স্বাধীনতা লাভ করেছিলাম ব্রিটিশ থেকে? 1947 সালে 14 এবং 15 আগস্ট। আর এরপরেও প্রায় এক বছর পরে, এক বছরের কিছু কম সময় পরে 1948 সালের 4 জানুয়ারি ব্রিটিশরা এই মিয়ানমার বা বার্মাকে স্বাধীন করে দিতে বাধ্য হয়। তাদের স্বাধীনতার জনক ছিল, স্বাধীনতার জনক বা মিয়ানমারের জনক বলা হয় জেনারেল অং সান। জেনারেল অং সান, যিনি অং সান সূচির বাবা, ওইখানেও মিয়ানমারেও কিন্তু পিতৃতন্ত্র চালু আছে। ওই সময় যখন 48 সালে স্বাধীনতা যুদ্ধ হয়, তখন এই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল অং সান এবং এই জেনারেল অং সান মিয়ানমারের প্রথম প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হন এবং এরপরে
তিনি যখন মারা যান তারপরের ইতিহাসটা আমরা দেখি কি হচ্ছে। সামরিক অভ্যুত্থান হচ্ছে মিয়ানমারে, আমাদের উপমহাদেশে প্রায় সকল দেশে সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটেছে, শুধুমাত্র ভারত ছাড়া। স্বাধীনতার পরে সামরিক অভ্যুত্থান মানে সেনাবাহিনী গণতান্ত্রিক সরকারের হাত থেকে ক্ষমতা দখল করে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় সামরিক অভ্যুত্থান বা সামরিক শাসন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক শাসন জারি হয়, যেটা বাংলাদেশে একাধিকবার হয়েছে, পাকিস্তানে তো প্রায়ই হয়, হ্যাঁ, শুধু ভারতে হয়নি। তো 1959, 1962 এবং 1974 সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটে এবং সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়। 1988 সালে গণতন্ত্র বিরোধী বিক্ষোভ দমন করা হয় এবং 1991 সালে কে বলে স্টেট ল অ্যান্ড অর্ডার রিস্টোরেশন কাউন্সিল এই নামে মিয়ানমারের সামরিক জান্তার শাসন চালু হয়। আমরা সামরিক জান্তা বলি, সামরিক জান্তা আসলে কোনো গালি নয়, এটা একটা পারিভাষিক শব্দ, ঠিক আছে। এরপরে নাম পরিবর্তন দেখেন, 1989 সালে মিয়ানমারের নাম পরিবর্তন করে বার্মার নাম পরিবর্তন করে মিয়ানমার করা হয়। তার আগ পর্যন্ত, তাহলে 1989 সালের আগ পর্যন্ত সাংবিধানিকভাবে এই দেশের নাম ছিল বার্মা। আমরা বার্মিজ শু পড়ি না, বার্মিজ সাবান, বার্মিজ শু, এই বার্মিজ মানে কি, সেটা বার্মা থেকে বা মিয়ানমার থেকে আসে বলেই আমরা তাকে বার্মিজ বলি। তো মিয়ানমারের নাম মূলত ছিল বার্মা, যেখান থেকে 1989 সালে চেঞ্জ করে রাখা হয়েছে মিয়ানমার। এরপরে আমরা সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো এগুলো একটু দেখব। গণতান্ত্রিক সংস্কার 2001 থেকে 2021 সাল পর্যন্ত, 2011 সাল থেকে অধিকাংশ 2011 সাল থেকে আংশিক গণতান্ত্রিক সংস্কার শুরু হয় মিয়ানমারে এবং 15 সালে অং সান সুচির দল, যেটার নাম ছিল এনএলডি, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পার্টি, এটা হচ্ছে মিয়ানমারের সুচির রাজনৈতিক দল এবং এই দলটি ক্ষমতায় আসে এবং এরপরে আবারও সামরিক অভ্যুত্থান ঘটে মিয়ানমারে 2021 সালে। 2021 সালের 1 ফেব্রুয়ারি সামরিক বাহিনী আবার ক্ষমতা দখল করে নেয় এবং সুচিকে গ্রেপ্তার করে এবং পাশাপাশি আরও যারা গণতন্ত্রপন্থী নেতা নেত্রী আছে তাদেরকেও গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে মিয়ানমারে কারেন বিদ্রোহী এবং সামরিক বাহিনীর মধ্যে সংঘাত বিরাজমান। মিয়ানমারের রাখাইন প্রদেশ, চীন প্রদেশ, এরকম, চীন কিন্তু মিয়ানমার একটা প্রদেশের নাম, রাখাইন, চীন প্রদেশ সহ আরও কয়েকটি প্রদেশে স্বাধীন মানে বিচ্ছিন্নতাবাদী যাকে বলা হয় এই সামরিক গোষ্ঠী, মানে তারা মূলত বিদ্রোহী, তারা চায় আলাদাভাবে একটা অংশকে স্বাধীন করতে এবং সেনাবাহিনীর হাত থেকে মুক্ত করতে। কারণ মিয়ানমারে কিসের শাসন চালু আছে? সেনা শাসন চালু আছে। তো তাদের কাছ থেকে মুক্ত করতে যারা চায়, এই কারেন বাহিনী বা আরও কিছু ফোর্স আছে, তাদেরকে আমরা বলছি বিচ্ছিন্নতাবাদী দল এবং এই গোলযোগের ফলেই মিয়ানমারে কিন্তু রোহিঙ্গা সমস্যারও উদ্ভব হয়েছে এবং রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় লাভ করেছে। সেখানে আমরা যাব একটু মিয়ানমারে রোহিঙ্গা সমস্যা, এই বিষয়টা আসলে কি। প্রথমেই আমরা একটু দেখে নিই রোহিঙ্গা আসলে কারা। রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন বা আরাকান রাজ্যের মুসলিম জনগোষ্ঠী, অর্থাৎ আরাকান বাংলাদেশের ঠিক পাশেই, চট্টগ্রামের ঠিক পাশেই মিয়ানমারের যে প্রদেশ সেটার নাম হচ্ছে আরাকান প্রদেশ। এই আরাকানে একসময় মুসলিম শাসন প্রতিষ্ঠিত ছিল 8ম শতাব্দীর দিকে এখানে মুসলিম শাসন চালু হয় এবং দীর্ঘদিন ধরে মুসলমানরা এই রাখাইন প্রদেশ শাসন করে। এটা আসলে সমস্যা হয়েছে ব্রিটিশরা যখন ভাগ করে বার্মাকে, ভারতকে, বাংলাদেশকে ভাগ করে, তখন এই র্যাডক্লিফ লাইনের কারণে মূলত এই রাখাইন রাজ্যের সমস্যা হয়েছে। যদি ওই সময় চট্টগ্রামের মতো রাখাইনকেও বাংলাদেশের অন্তর্ভুক্ত করে দেওয়া হতো তাহলে আজ হয়তো রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হতো না। তো কারণ আরাকানের আরাকান এই অঞ্চলটা মূলত মুসলিম অধ্যুষিত এবং দীর্ঘদিন এখানে মুসলমানদের দ্বারা এই অঞ্চলে শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আপনি বাংলা সাহিত্যে মহাকবি আলাওলের নাম শুনেছেন, কোরেশি মাগন ঠাকুরের নাম শুনেছেন, দৌলত উজির বাহরাম খানের নাম শুনেছেন, দৌলত কাজীর নাম শুনেছেন।
এই কবিগুলো মধ্যযুগের মুসলিম সাহিত্য ছিল কিন্তু এই আরাকান কেন্দ্রিক, রোশাং বা রোহাং রাজ দরবার বা রাজসভা কেন্দ্রিক। তার মানে আরাকানে মুসলিমদের যে রাজসভা রাজত্ব ছিল এবং তারা ছিল সাহিত্যপ্রেমী। এইভাবেই মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান মূলত আরাকান মানে রাজ্যের বা আরাকান পৃষ্ঠপোষকতায় বা রোশাং পৃষ্ঠপোষকতায় বলা হয়। তার মানে ওই সময় ওই অঞ্চলে মুসলিমদের বাস ছিল, মুসলিমদের শাসন ছিল। একসময় বিভিন্ন কারণে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেখানে মুসলিমরা তাদের আধিপত্য হারায় এবং মিয়ানমার সরকার বর্তমানে এই সময়টা এসে তাদেরকে যারা মুসলিম আছে তার দেশে রাখাইন প্রদেশে আরাকান প্রদেশে সেখানে মুসলিমদের তাদের নিজেদের নাগরিক বলেই অস্বীকার করে। ঠিক আছে, এই জন্য আসলে সমস্যাটার জন্ম হয়েছে। আচ্ছা, আমরা একটু দেখি টু দ্য পয়েন্ট। তাদের শত শত বছরের বসবাস থাকলেও মিয়ানমার সরকার তাদের স্থানীয় গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয় না এবং ফাইনালি 1982 সালে মিয়ানমার নাগরিকত্ব আইন তৈরি করে যেখানে এই মুসলিম জনগোষ্ঠীকে তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়। এখানে আপনাকে প্রশ্ন করবে যে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে? রোহিঙ্গারা তাদের নিজ দেশে নাগরিকত্ব হারায় কত সালে? সালটা হচ্ছে 1982 সাল। 1982 সাল মিয়ানমার একটা আইন তৈরি করে, নাগরিকত্ব আইন। এই নাগরিকত্ব আইনের ফলে রোহিঙ্গাদের অর্থাৎ যারা মুসলিম জনগোষ্ঠী আছে আরাকান প্রদেশে তাদেরকে তারা বহিরাগত বলে আখ্যায়িত করে এবং নিজেদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করে তাদের। এই হচ্ছে রোহিঙ্গাদের সংক্ষিপ্ত পরিচয়। এদের ঐতিহাসিক একটা পটভূমি, ওই যে আমরা যেটা বলেছি যে ওই সময় তো মানে 8ম শতাব্দীর পর থেকে ওইখানে মুসলিম সাম্রাজ্য বা মুসলিম শাসন তো ছিলই, পাশাপাশি যখন ব্রিটিশরা দখল করলো মিয়ানমার তখন তারা বিভিন্ন কাজের জন্য ওই অঞ্চলে তো লোক সংখ্যা কম ছিল, এই ভারতীয় উপমহাদেশ থেকে বাংলাদেশ থেকে ভারত থেকে মুসলিম জনগোষ্ঠীকে শ্রমিক হিসেবে ওই মিয়ানমারের ওই অঞ্চলে নিয়ে যায় এবং সেখানে তাদের কাজ করায় এবং ওই অঞ্চল যাদেরকে নিয়ে গেছিল ব্রিটিশরা মিয়ানমারে তারা কিন্তু ওইখানে স্থায়ীভাবে বসতি শুরু করে। এটা একটা ঐতিহাসিক পটভূমি, প্রেক্ষাপট, কিভাবে ওইখানে মুসলমানদের বসতি শুরু হলো বা আধিপত্য শুরু হয়েছিল। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৌদ্ধ রাখাইন ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন বৌদ্ধ রাখাইনরা মুসলমানদের উপরে আক্রমণ করে, কারণ তারা অলওয়েজ মুসলমানদের বহিরাগত বলেই মনে করত। স্বাধীনতার পর 1948 সাল থেকে মিয়ানমারের রোহিঙ্গারা বারবার বৈষম্য, সহিংসতা এবং সামরিক নিপীড়নের শিকার হতে থাকে। মানে যতদিন ব্রিটিশ শাসন মিয়ানমারে ছিল ততদিন মুসলমানরা ওখানে মোটামুটি স্বাচ্ছন্দ্যেই নিরাপদেই বসবাস করেছে। যখনই 48 সালে তারা স্বাধীন হয়েছে তখনই তারা এই মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করে দেয়। আচ্ছা, সাম্প্রতিক যে সহিংসতাগুলো হয়েছে সেগুলো হচ্ছে 2012, 2016 এবং 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনী এই রোহিঙ্গাদের উপরে ব্যাপক গণহত্যা চালায় এবং সেখানে কি করে গ্রাম পুড়িয়ে দেয়, গণহত্যা চালায়, ধর্ষণ, নির্যাতন, এইগুলোর মাধ্যমে তারা একটা এথনিক ক্লিয়ারিং বা জাতিগত নিধনের কাজ শুরু করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে মিয়ানমার সরকার দাবি করে যে তারা সন্ত্রাস দমন করছিল। মানে মিয়ানমার এই যে সরকারের যে সামরিক বাহিনী এরা যখন মুসলমানদের হত্যা করছে, অত্যাচার করছে, তখন যখন সমালোচনা হচ্ছে তখন সরকার বলছে তারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের ভাষায় মুসলিমরা সন্ত্রাসী, যেটা নেগেটিভলি বিভিন্ন জায়গায় আমরা দেখি, আমরা ইন্ডিয়ান সিনেমাতে দেখি, আমরা বিভিন্ন সিনেমাতে দেখি সন্ত্রাসবাদ মানেই তার কেউ একজন বোমা মারবে, বোমা ফাটাবে, কেউ একজন মানুষ হত্যা করবে, তার মাথায় তারা টুপি লাগিয়ে দিবে। এটা একটা ন্যারেটিভ, মানে ইসলামোফোবিয়া থেকে তাদের এই জিনিসটার জন্ম। মূলত তারা নিজেরাই অশান্তির কারণ এবং তারা মুসলমানদের উপরে দোষ আসলে চাপিয়ে দেয়। যাই হোক, এই রোহিঙ্গা সমস্যা যখন শুরু হয় তখন 2017 সালে বাংলাদেশে ব্যাপকভাবে রোহিঙ্গা শরণার্থী আসা শুরু করে এবং 10 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বাংলাদেশ কি করে? আচ্ছা, এই রোহিঙ্গারা কক্সবাজারের কুতুপালং এবং অন্যান্য ক্যাম্পে বসবাস করে। বাংলাদেশ যেটা করে মানবিক কারণে তাদের আশ্রয় দেয়
এবং তাদের প্রত্যাবাসনের চেষ্টা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, হয়তো ওইরকম স্ট্রং কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরও বিভিন্ন ধরনের ভূ রাজনৈতিক কারণ আছে। বাংলাদেশের সরকার যদি শক্ত হাতে এইটা প্রতিরোধ করত, শক্ত হাতে তাদের যদি কূটনৈতিক দক্ষতা থাকতো, কূটনৈতিক কি বলে যে তৎপরতা বেশি থাকতো, ভালো থাকতো, তাহলে নিশ্চয়ই মিয়ানমার তাদের এই ব্যাপক সংখ্যক রোহিঙ্গাদের বা না তাদের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিতে বাধ্য হতো। কিন্তু বাংলাদেশ নানা কারণে সেটা করতে পারেনি, ব্যর্থ হয়েছে, এবং যার বোঝা বাংলাদেশ এখনো টেনে বেড়াচ্ছে। তো এই যে এই রোহিঙ্গার কারণে আমাদের নিশ্চয়ই আর্থসামাজিক অবস্থায় বেশ চাপের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো কি ছিল রোহিঙ্গাদের নিয়ে সেটা একটু জেনে নিই। জাতিসংঘ, ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন, এরকম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, এগুলো মিয়ানমারের এই রোহিঙ্গা নির্যাতন তারা নিন্দা করেছে। এই নিন্দা মানে জাস্ট নিন্দা করার জন্যই নিন্দা, এটা আসলে প্রকৃত নিন্দা যে নয় সেটা আমরা বুঝতে পারি। ধরেন যে কারো মানে একটা ক্ষতি হয়েছে, তো আপনি মনে মনে মানে দায় সারা সৌজন্য, ঠিক আছে আমি খুবই কষ্ট পেয়েছি, ব্যাপারটা এরকম। জাতিসংঘ, ওআইসি তো পৃথিবীর মানে মুসলমানদের সবচেয়ে ব্যর্থতম একটা প্রতিষ্ঠান। মানে এই সংগঠন কেন পৃথিবীতে বেঁচে আছে, ওআইসি নামক এই প্রতিষ্ঠান কেন পৃথিবীতে বেঁচে আছে, আমি মাঝে মাঝে এটাই বুঝতে পারি না যে এরা আসলে করে কি, এদের কাজ কি, এরা কেন, এদের জন্ম হয়েছিল আর এরা আসলে করছেটা কি। ওআইসির জন্ম হয়েছিল মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য। যেখানে ইসলাম আঘাতপ্রাপ্ত হবে, যেখানে মুসলিম নির্যাতিত হবে, তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ওআইসির জন্ম হয়েছিল। কিন্তু এই ওআইসি এখন খালি সভা সম্মেলন করেই পার্টি, মানে বছর অন্তর একটা করে পার্টি করে, সব সদস্যরা এক জায়গায় হয়, একটা পার্টি হয়, খাওয়া দাওয়া হয়, সেখানে কিছু আলোচনা, সমালোচনা হয়, তারপরে শেষ। মানে পৃথিবীর সবচেয়ে ব্যর্থতম একটা সংগঠন হচ্ছে ওআইসি আমার চোখে, ঠিক আছে। তো যাই হোক, এরা নিন্দা জানিয়েছে। গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল, যে মামলায় মানে আইসিজে এই মামলায় কি করেছিল, মিয়ানমারের রোহিঙ্গাদের ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে, কিন্তু মিয়ানমার আসলে মানছে না এটা। কারণ এগুলোতে যদিও নির্দেশ দেওয়া হয়, মানে আদালত, ধরেন যে আপনি বাংলাদেশের আদালতের কথা চিন্তা করেন যে একজন আসামি, একজন মানে অভিযুক্ত, তার বিরুদ্ধে দোষ প্রমাণিত হলো এবং আদালত তাকে বলল যে ওই আসামিকে সাজা দিল যে তোমার 5 বছরের কারাদণ্ড। তো 5 বছরের কারাদণ্ড কার্যকর করবে কে? আদালত কি নিজে এসে, ওই জজ সাহেব নিজে এসে ওই আসামিকে ধরে নিয়ে কারাগারের মধ্যে পুরে দিবে? তা তো করবে না। এর জন্য মানে এটা ইমপ্লিমেন্টেশনের জন্য, এটা প্রয়োগের জন্য তো আলাদা দপ্তর থাকে। তো মানে আন্তর্জাতিক আদালতও ব্যাপারটা এরকম। জাতিসংঘ তো পৃথিবীতে অন্যতম একটা প্রহসনের প্রতিষ্ঠান, সেটা আমরা জানি। এখন আন্তর্জাতিক আদালত বলল যে মিয়ানমারকে যে তোমরা এই যেটা করেছো সেটা খুবই অন্যায় করেছো, তোমরা এই তোমাদের নাগরিকদের ফিরিয়ে নাও এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করো, বলল। বাট এইটা কার্যকর করার জন্য আসলে কোনো ব্যবস্থা নাই, বা ব্যবস্থা থাকলেও তারা সে ব্যবস্থা নেয় না, এই জন্য আসলে কার্যকর হয় না। তো যাই হোক, এটা আমাদের বাংলাদেশের একটা বড় মানে সমস্যা। রোহিঙ্গার সমস্যা মিয়ানমারের সমস্যা না, রোহিঙ্গা সমস্যা আমাদের বাংলাদেশের সমস্যা। আমরা 10 লাখেরও বেশি মানুষকে বহুদিন ধরে আমাদের দেশে রেখেছি, যারা হয়তো আমাদের দেশে থাকতে চায় না অধিকাংশ, এবং রাখার কারণে কি হয়েছে, তাদের হয়তো ভরণ পোষণের দায়িত্ব আমাদের নাই। আপনারা নিশ্চয়ই জানেন যে এই রোহিঙ্গাদের খাওয়ানো দাওয়ানো বা এদের ভরণ পোষণের জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ করে, জাতিসংঘ সহ আরো অনেক ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে। বাংলাদেশকে কিন্তু পকেটের টাকা খরচ করে তাদের খাওয়াতে হয় না, এটা হচ্ছে মূল কথা। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক বা পরিবেশের উপর একটা প্রভাব আছে। রোহিঙ্গা অনেক আছে যারা ক্রাইম করছে, যারা মানে চোরাচালানের সঙ্গে যুক্ত, মাদক চালানের সঙ্গে, মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। সো এটা আমাদের জন্য অবশ্যই একটা সমস্যা। যেখানে আমাদের এই দেশের লোকের জায়গা হয় না, সেখানে এতগুলো লোককে আমরা অল্প জায়গায় গাদাগাদি করে রেখেছি। আবার তাদের জীবনটাও চিন্তা করেন, তারা নিজেদের দেশে থাকলে নিশ্চয়ই অনেক আরামে এবং ভালো থাকার কথা ছিল তাদের, নিজেদের জায়গা, নিজেদের ভিটায়। কিন্তু তারা যখন একটা ক্যাম্পে আছে তখন তো গাদাগাদি করে আছে। তাদের যে চাহিদাগুলো, সেগুলো জাস্ট মানুষের চাহিদা শুধু খাবার আর
ঘুমানো বা বাসস্থান নয়, আরও অনেক ধরনের মানুষের চাহিদা আছে। মৌলিক চাহিদাগুলো সব হয়তো তাদের পূরণ হচ্ছে না, শিক্ষার চাহিদা পূরণ হচ্ছে না তাদের। তো যাই হোক, অনেক সমস্যা তৈরি হচ্ছে। এগুলো আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে আমাদের ডোনাল্ড ট্রাম্প আঙ্কেল যদি চিন্তা করতেন তাহলে হয়তো একটা কাজ হতো। যারা বিশ্বের বড় বড় নেতা আছেন তারা যদি চিন্তা করতেন এটা নিয়ে, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু হতো, কিন্তু এটা নিয়ে কিছু হয় না। আর বাংলাদেশের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয় না, যদিও বর্তমান সরকার বেশ কিছু জায়গায় প্রতিক্রিয়া জানিয়েছে। কক্সবাজারে সম্মেলন হলো, ইন্টারন্যাশনালি আরেকটা সম্মেলন হলো রোহিঙ্গাদের উপরেই, সেখানে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সকল আলোচনা ঘুরে ফিরে এসে একটা জায়গাতেই থাকে যে তারা ফেরত নিবে না। এর আগে একটা কথা হলো যে তারা ফেরত নিবে, কই তার কোনো আর ইয়ত্তা নেই, সমাধান নেই। যাই হোক, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের যে পরিস্থিতি সেটা হচ্ছে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনের কোনো বাস্তব অগ্রগতি আসলে নেই। ক্যাম্পের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পরিবেশগত চাপ সৃষ্টি হচ্ছে, অপরাধ ও মাদক সমস্যা বাড়ছে, যেটা আমি বললাম। আর বাংলাদেশ দীর্ঘমেয়াদে বিশাল অর্থনৈতিক ও সামাজিক চাপের মুখে পড়ছে এই রোহিঙ্গাদের কারণে। তো এই হচ্ছে মিয়ানমারের সংক্ষিপ্ত আলোচনা। মিয়ানমার থেকে তাহলে আপনি আসলেই কি পড়বেন, আরেকবার গুছিয়ে বলি। মিয়ানমার থেকে পড়বেন বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তবর্তী জেলাগুলো কোনটি কোনটি, তারপরে মিয়ানমার কত সালে কার কাছ থেকে স্বাধীন হয়েছে, 1948 সালে ব্রিটেনের থেকে স্বাধীন হয়েছে। প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, অং সান সুচি সম্পর্কে একটু পড়বেন, যদিও এখন আর অং সান সুচি সম্পর্কে আসার সম্ভাবনা অনেক কম, তারপরেও ওই জন্য আমি আসলে রাখিনি ক্লাসে। তারপর একটু দেখবেন তাদের রাজনৈতিক দলের নাম এনএলডি, মিয়ানমারের রাজধানী কি, তারপরে বিশেষ করে রোহিঙ্গাটা সমস্যাটাই, আমি রোহিঙ্গা সমস্যার যে কথাগুলো বললাম এখান থেকেই বেশি আসে প্রশ্ন। সো এই ছোট জায়গাগুলো দেখে রাখলেই হবে মিয়ানমার থেকে, আর তেমন কিছু জানার নেই। আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করব। সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।